দর্শক, ঈদের শুভেচ্ছা সবাইকে। ঈদের সময়ে আমরা সাধারণত আনন্দের কথা বলি, ছোটবেলার ঈদের স্মৃতিচারণ করি। এবারের ঈদ সেদিক থেকে কিছুটা আলাদা। অদ্ভুত এক সময়ে আমাদের এবারের ঈদ এসেছে আমাদের জীবনে। আমাদের আজকের মুক্তবাক আমরা উৎসর্গ করতে চাই তাদের যারা বিভিন্ন সময় সরকার যন্ত্র দ্বারা নিপীড়নের শিকার হয়েছেন, আটকে ছিলেন আয়নাঘরের চার দেয়ালে। আপনাদের নিশ্চয়ই মনে আছে দর্শক, 2022 সালের অগাস্টে সুইডেন ভিত্তিক একটি নিউজ পোর্টাল নেত্র নিউজের প্রকাশিত খবর থেকে আয়নাঘর নামটি পুরো দেশ জানতে পারল। দুজন ভুক্তভোগীর বরাত দিয়ে আয়নাঘরের নির্যাতনের কথা সামনে নিয়ে আসে পোর্টালটি। শেখ হাসিনার সরকারে যে ত্রাসের পরিবেশ তৈরি করেছিল সেই সরকার, তার মূল অস্ত্র ছিল গুম আর ক্রসফায়ারের ভয়। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যাদের মুখোমুখি তাদের একজন সেই মৃত্যুপুরী থেকে ফিরে এসেছেন দুবার, আর আরেকজন অসীম সাহসিকতার সাথে আন্দোলন করে গেছেন, বারবার দৃঢ়ভাবে বলে গেছেন যে গুম কোনো কল্পনা নয়, গুম একটি বাস্তবতা এবং আয়নাঘর এদেশেই আছে এবং সেখানে আটকে আছেন অসংখ্য মানুষ। আমরা তাদের দুজনের সাথে আমাদের আজকের ঈদ এবং আপনাদের সবার ঈদ আমরা চেষ্টা করব একসাথে কাটাতে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন নাসিবদৌলা। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ নূর খান, মানবাধিকার কর্মী, আছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, সাবেক সেনা কর্মকর্তা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা আপনাদের দুজনকেই। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি জনাব হাসিনুর রহমান, আমি প্রথমে যদি আপনার কাছে যেতে চাই, আপনার যেই নেত্র নিউজের যেই নিউজটির কথা বলছিলাম সেখানে যে দুজনের বরাত দিয়ে সেই নিউজটি করা হয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন আপনি। সেই সময় আমরা দেখেছি যে যারা এই অবস্থা থেকে ফেরত আসতে পেরেছেন তারা আর এই বিষয়টি নিয়ে একদমই কথা বলতে চাইতেন না এবং তারা সাধারণত কেউই মিডিয়ার মুখোমুখি হতেন না। সেটি কালচার ছিল এবং সেটি আমরা মিডিয়াও মেনে নিয়েছিলাম যে তারা কেউ কিছু বলবেন না। আমরাও নিরাপত্তার খাতিরে খুব বেশি তাদের কাছ থেকে এই বিষয়ে জানতে চাইতাম না। কিন্তু আপনি সাহস করে সামনে এনেছিলেন এবং আপনি বলেছিলেন সেখানে কিভাবে আপনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং কোথায় আপনি আটকে ছিলেন এবং কী ধরনের নির্যাতনের মুখোমুখি আপনি সেখানে হয়েছিলেন। এই সাহস তখন আসলে কিভাবে পেলেন, এই রিস্ক কিভাবে নিলেন আপনি? আপা, আমার মহান আল্লাহ সর্বশক্তিমান, আমার সাহায্য ছিল আমার পরিবার। আর বড় ভাই যদি কাউকে মনে করেন সে নূর খান ভাই। নূর খান ভাইয়ের সাথে অনেক আগে থেকে আমি পরিচিত। বের হয়ে এসেছি, ওদের সাথে কথা ছিল, যেহেতু আমি একই সংস্থায় ছিলাম, ওদের সাথে কমিটমেন্ট ছিল 6 মাস আমি ওদের নাম বলবো না, ডিজিএফের নাম বলবো না। তো 6 মাসের পর আমার মিসেস একটা SMS করে সেনাপ্রধানকে, জেলা আজিজকে, যা কমিটমেন্ট ছিল ফেরত দেওয়া হোক। আমার প্রথম গুমটা ছিল হাস্যকর, যা সম্পূর্ণ অনৈতিক এবং মানে পরিকল্পিত। তারপরে ওখানে অনেক কিছু ছিল। যা হোক, আমি ফিরে আসার পরে, দ্বিতীয়বার আয়নাঘর থেকে ফিরে আসার পরে আমার ইউনিট অফিসার প্রথম গুমটি যখন করা হয় তখনও কি আপনি র্যাবের অধিনায়ক ছিলেন? না, তখন আমি আর্মিতে ছিলাম। জি, কিন্তু র্যাবের অধিনায়ক থাকা অবস্থায় আমাকে যেসব অফার করা হয় সেগুলোতে রাজি হইনি। যে রয়ের সাথে কাজ করতে বলা হয়, আমি কাজ করতে রাজি হইনি। আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আপনি নিজেই চরমপন্থার সাথে যুক্ত হয়েছিলেন। আমি হরকতুল জিহাদের সাথে জড়িত ছিলাম, কিন্তু ডিজিএফের আদেশে জেএমবি দমনের জন্য। আমি তো ধর্মীয় লাইনে পড়াশোনা করি নাই, আমি দেওবন্দ হুজুরের বিষয়টা বুঝি না, কওমি মাদ্রাসা বুঝি না। তা আমাকে তো শিখতে হবে, জানতে হবে। মাওলানা ইয়াহিয়া, তাকে আমি গ্রেপ্তার করছিলাম 14 দিন কষ্ট করে। আমার ধারণা ছিল এরাই হয়তো এগুলি করতেছে। পরবর্তীতে আমাদের জেনারেল রুমি ডিজিএফের, উনি জানালেন, না তুমি সোর্স হিসেবে রাখো, তোমার কাজে লাগবে, তাকে ব্যবহার করো। প্রতি সপ্তাহে তার সাথে আলোচনা করতাম। আসলে জেএমবি দমনের জন্য আমাদেরকে তার সাথে মিশতে হয়। এবং পার্বত্য চট্টগ্রামের চাকরির খাতিরে দেশের জন্য আমাদের অনেকের সাথে মিশতে হয়। আপনার ভাবতে হবে পার্বত্য চট্টগ্রাম যুদ্ধ বিদ্যমান যেটা, আর 71-এর যুদ্ধ, দুটো দুই রকম। 71-এ পাকিস্তানে এই দেশে অন্তত একটা বন্ডেজ ছিল, এক ধর্মের আমরা। কিন্তু পার্বত্য চট্টগ্রামে ধর্মের মিলটাও নাই। বৈরী পরিবেশ, পাহাড়, তারপরে আপনার নানা রকম প্রতিকূল পরিবেশ আমার থাকতে হচ্ছে আমাদের। আর এই সব হলো ভারতের জন্য। আমি পদাতিক বাহিনীর অফিসার, তো বৈরী দৃষ্টিভঙ্গি ছিল ভারতের প্রতি আমাদের। শান্তি বাহিনী সৃষ্টি করা, ট্রেনিং করা, আমাদের প্রচুর অফিসার মারা যায়, সৈনিক মারা যায়, পুলিশ মারা যায়, বিডিআর মারা যায়, বাঙালি মারা যায় ভারতের জন্য। দেশটা স্বাধীন হওয়ার পরপর
এরপরে আবার জেএমবি সৃষ্টি করে নানা সমস্যা সৃষ্টি করে, তাও ভারতের। আমি ওদের কথা রাজি হই নাই, যেহেতু আমার সাথে পার্বত্য চট্টগ্রাম অন্য দেশের স্বাধীনতাকে আমাদের সাথে আমার সম্পর্ক ছিল, এটা ছিল ওদের বড় সমস্যা। তারপরে আমি যখন রাজি, ওরা চাচ্ছিল আমি ওদের সাথে কাজ করি 8 সালে, আমি রাজি না হলে তখন আমার এই অফারটা কারা দিয়েছিলেন যে আপনি র এর সাথে কাজ আমার করেন? ভারতীয় গোয়েন্দা সংস্থায় সরাসরি অফার দেয় এবং আমার কর্তৃপক্ষের মাধ্যমে বলা হয়, আমাকে নানা রকম অফার দেওয়া হয় শুধু ওদের সাথে কাজ করার জন্য। আমি ব্যক্তি চরিত্রে একটু ভবঘুরে বলতে পারেন বা সাহসী বলতে পারেন, জঙ্গল ঘুরে বেড়াই, ভালো লাগে আমার পাহাড়ে ঘুরতে বেড়ে, ঝুঁকি নিতে, এটা ব্যক্তিগত চরিত্র। তারপরে আমি আমার পোস্টিং করে দেওয়া হয় ময়মনসিংহে, ওখান থেকে আমি এরপর আসার পরপরই দেখেন বিডিআর মেসাকার আমাদেরকে রক্তক্ষরণ ঝরায় চরমভাবে। তা আমরা ভোকাল ছিলাম, আমাদের সেনাপ্রধান বা জেনারেল মুবিন এরা কোনো প্রতিবাদ করে নাই। এদের অদূরদর্শিতা, অক্ষমতা, নতজান চরিত্রের জন্য আমাদের এতগুলি অফিসারকে হারাইছি, নারী নির্যাতন থেকে শুরু সবগুলি আমাদের জেনারেলদের জন্য। এর পরবর্তী দেখেন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে অনৈতিকভাবে বের করে দেওয়া হয়েছে, যেখানে ডিজিএফআই এর মোল্লা আকবর, মামুন খালেদ আরও অনেকে জড়িত। এটা অনৈতিক, এটা মানা যায় না। খালেদা জিয়া একটা বিধবা মহিলা, এই বাড়িতে সেই স্বাধীনতার সময় থেকে ছিলেন, তার একটা স্মৃতি জড়িত। ওই মহিলা উনি থাকলে কি অসুবিধা ছিল, উনি আমাদেরই অফিসারের বউ, একটা সেক্টর কমান্ডারের ওয়াইফ, সেনাপ্রধানের ওয়াইফ, 2-3 প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের এতটা নির্লজ্জভাবে তার সাথে আচরণ করছি, দুঃখজনক। এগুলো নিয়ে আমি খুব বেশ ভোকাল ছিলাম। কাদের সাথে ভোকাল ছিলেন আপনি? আমার সোশ্যাল মিডিয়ায় ছিলেন নাকি আপনার আমাদের নিজস্ব অফিসারদের মধ্যেই। কারণ দেখবেন আমি সেনাবাহিনী একমাত্র অফিসার, আমার সর্বাধিক সংখ্যক অস্ত্র উদ্ধার ছিল, সর্বাধিক সংখ্যক যুদ্ধ ছিল, সর্বাধিক সংখ্যক খেতাব আমার, তো একটা গ্রহণযোগ্যতা ছিল আমার সেনাবাহিনীতে। আমি যখন বলতাম সব শুনতো, সত্য কথা, এটা বাস্তবতার বাইরে বলা কিছু নাই। তো এটা ওদের জন্য সমস্যা ছিল। তা আমাকে তো কোনো একটা কৌশলে কিছুটা করতে হবে, তা আমাকে করতেছে এরকম একটা অভিযোগ এনে আমাকে কিডন্যাপ করা হয়। আমি যে হাজার অপরাধ করি আপা, রাষ্ট্রের কোনো আইনে আমাকে গুম করতে পারে না। আমি 43 দিন ছিলাম ফ্লোরে, চোখ বাঁধা, হ্যান্ডকাপ লাগানো অবস্থায়। আমি একজন লেফটেন্যান্ট কর্নেল, সিনিয়র লেফটেন্যান্ট কর্নেল। এই অনৈতিক কর্মকাণ্ড দায়ভার তো কাউকে নিতে হবে। এখন দেশ আবু সাইদের জন্য আজকে আমরা অনেক কিছু বলতে পারতেছি, আপনি এখানে আসতে পারতেছি, এদের কাছে আমরা কৃতজ্ঞ। এগুলি মামলা হয়েছে আপা, প্রথম গুমের মামলা, তার পরবর্তীতে আমাকে জেলে পাঠানো, জেলে আমাকে অনেক নির্যাতন করা হয় আপা। জঙ্গি আমি দমন করি, সে জঙ্গি দিয়ে আমাকে মারাতে চায় জেলখানায় আপা, শিশু সন্ত্রাসী দিয়ে মারাতে চায়। যাই হোক, তারপরে আমি যখন ফিরে আসি আমাকে গুম করা হয়। গুম করে আসলে আমি চিন্তা করি এইভাবে বেঁচে থাকার চেয়ে আমি যাদের দেখে আসি ব্রিগেডিয়ার আজমিকে, প্রত্যেকটা রুমে লোক ভরা, এদেরকে মুক্তি করা প্রয়োজন। তা আমার ইউনিট অফিসার ছিল মেজর দেলোয়ার, কানাডায় থাকে, তার সাথে যোগাযোগ করি, দেখো এখানে মাত্র 2 জন লোক ডিউটি করে, ইচ্ছা করলে বের করে নিয়ে আসা যাবে, তুমি একটু সাহায্য করো। তা আমাদের এই প্রক্রিয়ার মধ্যে আমরা একটু ভুল করে ফেলি, তারপরও মেজর দেলোয়ারের মাধ্যমে আমি জুলকারনাইনের স্বামীর সাথে যোগাযোগ হয়। ওখানে আমি 2 বার আলদাদেরকে ইন্টারভিউ দিই, সাথে কর্নেল ফেরদৌসও ছিল, কিন্তু এটা প্রচার হয় নাই। তখন জুলকারনাইনের হাত ধরে দেলোয়ারের সাথে আলোচনা করে তাসলিম খলিলের কাছে আসি। আর সমুদ্রের বিষয় কিন্তু আমি নূর খান ভাই জানে, এটা কিন্তু আগেও রেকর্ড হয়েছে, নূর খান ভাই মনে আছে, মনে হয় ওইটাও রেকর্ড করা ছিল, বাট প্রকাশে করা রাখা হয়, জামাইকা করছিল রেকর্ড। কিন্তু যখন নেত্র নিউজের খবরটি সামনে আসে, তারপরে কি আপনি কোনো ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন? তারপর হয় নতুন খেলা। নেত্র নিউজে আসার পরে আমি আমার পরিবারের সাথে আলোচনা করি, পরিবার আমাকে সহযোগিতা করে, দেশের জন্য করো, তোমার যেহেতু হারানো কিছু নাই, করো, আমরা তো অনেক সাফার করলাম। আমি সম্পূর্ণটাই আমি বলি, যা ছিল ঘটনা সবটাই বলি, আমি সাহস মহান আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে যে আমার দৌড়ের উপরে ছিলাম, তখন কোথায় যাব, নূর খান ভাই মোটামুটি ব্যবস্থা করে দিলে, যোগাযোগ করে ইউএস এম্বাসির কাছে যাই, হুমা খান ইউএন কাছে যাই, বাট এদেরকে বুঝাইতে আমার কষ্ট হচ্ছিল যে আমি সার্ভিং অবস্থায় একবার গুম হয়েছি, বিশ্বাসই করে না। ইউরোপিয়ান ইউনিয়ন 2011 সালে হয়েছিল, হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্য সবাইকে বুঝাইছি আমি, তারা বিশ্বাসই করতে যাচ্ছে না। এবং গুম এবং আয়নাঘর, এটা তো একটা অবাস্তব বিষয়। সোফিয়া ছিল আমেরিকান এম্বাসিতে, উনি আমার বলতেছিলেন তুমি বিদেশ চলে যাও, আমি কি আমার দেশ এটা, আমি কেন যাব। তারপরে উনি বললেন যখনই আসে পুলিশ,
আমাদের জানানোর জন্য। তো ওনারা আমাদের বেশ সাপোর্ট করছেন, আমি কৃতজ্ঞ ইউএস এমবেসির কাছে। ওনাদের সাপোর্টের জন্য আমি মনে দেখতে সাহস ছিল আমার। আল্লাহর অশেষ রহমত, দ্বিতীয় গুমের সময় আমার অস্ত্র ছিল এবং তারা আমাকে মারার জন্যই গুম করতে চেয়েছিল, কিন্তু মারতে পারে নাই। ধরার সময় ঝামেলা বেঁধে দেয়, আমি হ্যান্ডস আপ করাই ফেলি। তো অফিসারের পক্ষে তো সৈনিক মারা যায় না, অফিসার তো সৈনিক গুলি করতে পারে না। ইয়াং ছেলে কতগুলি, রাত 10টা, অনেকক্ষণ কন্টেন্ট করে থাকি। আমি দেখতেছিলাম কি করে ওরা। আমি আকাশে গুলি করলেও কিন্তু ওরা আমার কিডন্যাপ করতে পারে না। এটা কি দ্বিতীয়বারের কথা? দ্বিতীয়বারের কথা বলতেছি, মিরপুর ডিএইচএস থেকে। আমার আশ্চর্য লাগে এত বোকা লোক কীভাবে আসে গুম করতে, সবাই জেনে গেছে। এবং আমি কেয়ারটেকার দিয়ে ছবি তোলাচ্ছিলাম গাড়ির, ওই কেয়ারটেকারকেও রাগ করে গাড়িতে উঠায় নেয় ওরা। তারপরে যখন আমি হঠাৎ করে আমার পাহাড়ে চাকরি করার সময় কোমরে ব্যথা, ব্যাকে, ওইখানে একটা লাথি মারে কেউ একজন পিছন থেকে। 2টা গাড়ি ছিল, অনেক লোক ছিল, আমি একদিকেই তাকাইছিলাম, এটা ভুল আমার, পিছনে তাকানো খেয়াল উচিত, তাকানোর দরকার ছিল, তাকাই নেই। প্রায় 10 মিনিট পর তখন অস্ত্রটা আমি ফেলে দিই। পরবর্তীতে পুলিশ সিজার করে। যারা আমাকে ধরে তারা আমার হাতে অস্ত্র দেখে নাই, যারা আমার হাতে অস্ত্র দেখছে তারা দৌড়ে সামনে গাড়িতে উঠে, যার জন্য অস্ত্রটা রেখে দেয়। পুলিশ সিজার লিস্ট করে, পরিষদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজের নেতৃত্বে একটা চিঠি পাঠানো হয় সেনা সদর ও সব জায়গায় যে আমি গুম হয়েছি, অ্যাবডাক্ট হয়ে গেছি। সাংবাদিক ভাই ছিল একজন রোমিও, উনি আগায় আসেন, মামলার জিডি হয়, নূর খান ভাই সবাই জানেন। সো তারা চেষ্টা থাকা সত্ত্বেও বেঁচে গেছি আমি, আল্লাহ অশেষ রহমত। আবার আসবো আপনার কাছে জনাব নূর খান, আমি আপনার কাছে যেতে চাই। এই যেহেতু আমরা সাংবাদিকতায় আছি আর আপনি মানবাধিকারের ব্যাপারে কাজ করেন, তাই অনেক দিন ধরে আপনার সঙ্গে পরিচয়, এবং শুরু থেকেই দেখছি যে আপনি গুমের বিষয়ে অনেক রিস্ক নিয়ে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে এক ধরনের, যখন আমরা মিডিয়া থেকেও কথা বলার খুব বেশি সাহস পাইনি, তখন ওইরকম একটা সময়ে আপনি গুম নিয়ে কাজ করে গেছেন এবং আপনি দৃঢ়ভাবে বারবার বলে গেছেন যে গুম হচ্ছে, এটি বাস্তব, আয়নাঘর আছে। খুব বেশি মানুষ তখন আসলে আপনাদের সাথে কাজ করার মতো ছিল না, কিন্তু গুমের শিকার অনেক পরিবারের পাশে বারবার আপনাকে খুঁজে পাওয়া যেত, আপনি দাঁড়াতেন। কিভাবে করে আপনি এই সিদ্ধান্তে আসলেন যে এই বিষয়টি নিয়ে কাজ করবেন, এবং কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই ইস্যু নিয়ে কাজ করতে গিয়ে? দেখেন, এই বিষয়টা এত বড় অপরাধ, পৃথিবীতে সম্ভবত এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না, যে একটা মানুষকে আপনি তার ইচ্ছার বিরুদ্ধে উঠিয়ে নিয়ে, বিশেষ করে রাষ্ট্রীয় বাহিনীর তরফ থেকে যখন এই কাজটি হয় এবং রাষ্ট্রের কোনো না কোনো অর্গানকে ব্যবহার করে এটা করা হয়, তাদের কাছেই এটা থাকে এবং তারা প্রয়োজনে জীবিত রাখে, প্রয়োজনে হত্যা করে, এই যে একটা বিষয়। তার আগে আমি একটু বলে নিই, হাসিন ভাই যেটা বললেন মাওলানা ইয়াহিয়ার কথা, যেটাকে কেন্দ্র করে হাসিন সাহেবের প্রথম গুম, এবং এই জিনিসটা আমি যেহেতু কিছু বিষয় আমি জানি, যুক্ত বলতে আমি জানি, এই মাওলানা ইয়াহিয়ার সাথে কিন্তু হাসিন সাহেবের মাধ্যমে আমরা কথা বলার সুযোগ পেয়েছিলাম। যেহেতু আমি এক সময় এক্সট্রিমিজম নিয়েও কাজ করেছি, সেই সূত্রে আমাকে কথা বলতে হয়েছে এবং সেই সুযোগটা তৈরি করে দিয়েছিল হাসিন ভাই। তো হাসিন ভাইয়ের আসলে মাওলানা ইয়াহিয়ার সাথে একটা আলগা সম্পর্ক তৈরি রেখেছিলেন বলে আমার মনে হয়, তার কাজের সুবিধার জন্য। ওই যেটা উনি বললেন যে উনি সোর্স হিসেবে কাজ করতে গিয়ে, ওই জন্য এইটা আমরা তখনই অনুধাবন করেছি। যখন আমরা দেখলাম যে বাংলাদেশে প্রায় প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে, এবং প্রথম দিকে মানুষের ভিতর কোনো বিশ্বাসই হয়নি, কারণ প্রথম দিকে অনেকগুলো ঘটনা হয়েছে যেটার কোনো সাক্ষী সাবুত রাখেন, অর্থাৎ এমন জায়গার থেকে নেওয়া হয়েছে, গভীর রাত, নির্জন এলাকা ইত্যাদি জায়গার থেকে। কিন্তু তখন থেকে আমরা এই বিষয়টাকে সন্দেহের চোখে দেখেছি, অবজার্ভ করছিলাম, খোঁজ খবর রাখছিলাম, এবং যখন দেখলাম যে এই ঘটনার সাথে আমাদের বাহিনীগুলি, আমাদের গোয়েন্দা সংস্থাগুলির নানানভাবে একটা যোগাযোগ আছে, তখন আমরা মানবাধিকার কর্মী হিসাবে সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়টাকে আমাদের গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, এবং সেই গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এটা তো সাংগঠনিক কোনো সিদ্ধান্ত না, ব্যক্তি বিশেষদের সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তের সাথে আমরা অনেক সময় এই কাজের সাথে আমরা সাংবাদিকদের অনেক ক্ষেত্রে পেয়েছি। এবং সত্য কথা কি, সংবাদ মাধ্যমের কর্মী ছাড়া আমাদের কাজ কিন্তু জিরো, কারণ আমরা পাবলিকের কাছে প্রকাশ করব মাধ্যমটা কি, মাধ্যমটা কিন্তু মিডিয়া,
এবং সেই সময় মিডিয়ার অনেক সাংবাদিক ছিলেন যারা এই ব্যাপারে আমাদের চেয়েও দৃঢ়তার সাথে সংবাদগুলি প্রকাশ করতে পেরেছেন, খোঁজ খবর নিতে পেরেছেন। এবং আমরা যে ক্ষেত্রে দেখেছি যে আমরা অনেকের সাথে যোগাযোগ করলে দেখা যায় তারা ভয় পান সাংবাদিকদের, বরং তার আস্থা সাংবাদিকদের উপর আছে। তা আমরা একে অপরের সম্পর্ক হিসেবে এই ক্ষেত্রে কাজ করেছি। তাহলে এই প্রসঙ্গে জনাব নূর খান আমি একটা প্রশ্ন করতে চাই। সম্প্রতি যে গুম কমিশনের তরফ থেকে প্রধান উপদেষ্টাকে নিয়ে যে আয়নাঘরগুলো, রাজধানীতে 3টে আয়নাঘর পরিদর্শনের ঘটনা ঘটেছে এবং সেখানে দেখা গেল যে বিদেশি মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে, দেশি মিডিয়ার কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। সেই বিষয় নিয়ে কিন্তু অনেক অভিযোগ উঠেছে তখন, এবং এরপরে যেটি আলোচনায় এসেছে, আমি পুরনো আলোচনায় আবারও যাব, যদি সাম্প্রতিক আলোচনা যেগুলো হয়েছে সেটি একটু বলতে চাই আপনাকে। সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু কেন একটি চেয়ারের ভিডিও, যেটি আপনি যেখানে বসেছিলেন সেই চেয়ার, যেটিকে বলা হচ্ছে যে ইলেকট্রিক শক দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে, সেটি নিয়েও যথেষ্ট ট্রোল করা হয়েছে যে ইলেকট্রিক শক দেওয়ার জন্য ধাতব চেয়ার কীভাবে ব্যবহার করা হলো, আপনি কেন সেখানে আগে থেকে বসেছিলেন। এবং আয়নাঘরের যেরকম গল্প আমরা শুনেছি, যখন আমরা দেখেছি তখন আপনারা যে ছবি বা ভিডিও পাঠিয়েছেন আমাদেরকে, সেখানে আয়নাঘর সেই গল্পের সাথে মিলছে না। সেখানে আয়নাঘরকে মনে হচ্ছে যে নতুন রং করা হয়েছে, ঘরগুলো অত বেশি ছোট নয়, সেই বিষয়গুলো নিয়েও কথা হয়েছে। একটু যদি এই বিষয়গুলোর ব্যাখ্যা দিতেন। প্রথম কথা হচ্ছে যে চেয়ারটির কথা হলো, সেটা কিন্তু প্রধান উপদেষ্টাকে নিয়ে আমরা যেদিন গিয়েছি সেদিন এটা আমরা উদ্ধার করিনি, তারও 1.5 থেকে 2 মাস আগে এটা উদ্ধার করেছি। যখন RAB 2 CPC 3-তে আমরা সেকেন্ড টাইম, ওখানে আমরা মোট আমি 3 থেকে 4 বার গিয়েছি, সেকেন্ড টাইম যখন গেলাম ওখানে যে ছোট ছোট খুপড়ি ঘর ছিল যেগুলো এক একটা সেল, এবং সেটি ছিল তখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ। তো ওই দিন ওদের গোডাউনের ভিতরে আমরা আসলে চেয়ারটি কাপড়, কাগজ, পুরানা কাগজ টাগজ দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করি। এবং তারপরে ওই যেটা নিয়ে ট্রল করেছে, চেয়ারটায় আমি বসে বোঝার চেষ্টা করছিলাম যে চেয়ারটাকে কিভাবে কাজ করে। চেয়ারের সাথে মোটর ছিল নিচে, এবং এই চেয়ারের সাথে বৈদ্যুতিক সংযোগ থাকে, এবং চেয়ারটা ঘুরে হাত পা বেঁধে দিয়ে, একজন বন্দীকে হাত পা বেঁধে দিয়ে এটা চালু করলে স্পিড কন্ট্রোলও করতে পারে, অনেক জোরে চালাইতে পারে, কম চালাইতে পারে। তখন ওই স্বীকারোক্তি আদায়ের জন্য বা জিজ্ঞাসাবাদের জন্য এটাকে টুলস হিসেবে ব্যবহার করে। এটা চরম নিপীড়ক একটা যন্ত্র। এইটা দিয়ে যে বৈদ্যুতিক শক দেওয়া হয় কথাটা ঠিক না, এটা যারা বলেছেন তারা এই জায়গাটা একটু ভুল করেছেন। এটা আমাদেরও বুঝতে সময় লেগেছে। আর যারা মনে করছেন যে ওই দিন আমি চেয়ারে, না, ওইটা 1.5 মাস আগে আমি উদ্ধার করেছি, এবং উদ্ধার করার পরে এটা আমরা RABকে লিখে বলে দিয়েছি এটাকে এইভাবে সংরক্ষণ করার জন্য, তারা সংরক্ষণ করেছে। এবং যখন আমাকে প্রথম আমি চেয়ারে বসি তখন দেখবেন ওই চেয়ারের পাশে একজন পুলিশের লোক ছিল। ওই পুলিশ হচ্ছে আমার যে সিকিউরিটির দায়িত্বে আছে সেই পুলিশটা, যাকে নিয়ে আমি ওখানে গিয়েছি। এইটা তখন কেউ ছবিগুলি তুলেছে, এবং সেই ছবিগুলি হয় কেউ লিক করেছে অথবা গোয়েন্দা সংস্থার কারো কাছে ছিল, সেই ছবিটা তারা ব্যাপকভাবে প্রচার করে। এই হচ্ছে একটা ঘটনা। আর ছোট খুপড়ি এবং রং করা যে সেলগুলোর ভিতরে কথা আসছে, ডিজিএফআইয়ের যে সেল আমরা পরিদর্শন করেছি, আপনাকে আগেই বলি, আমরা কিন্তু আগেও বলেছি যে এখানে কিছু পরিবর্তন এবং নতুন রং করা হয়েছে। এই কথাগুলো কিন্তু আমরা প্রথম পরিদর্শনে এবং প্রথম রিপোর্টে এটা বলেছি। এইখানে আমাদের মানে রং চং করা, মানে আমাদের বক্তব্যে কোনো জায়গায় কোনো ঘাটতি ছিল না। আমরা যা দেখেছি, যা পেয়েছি সেটার উপর কথা বলেছি। আর আমরা একটা বিরতি নিয়ে যদি এই আলোচনায় আবার ফিরে আসি, একটু শেষ করি, সেটা হচ্ছে সাংবাদিক, দেশের সংবাদ মাধ্যম। আমি ব্যক্তিগত, এটা তো আমাদের তরফ থেকে করা হয়নি, এটা প্রধান উপদেষ্টার অফিস থেকে করা হয়েছে। সেখানে কি বিবেচনা করেছেন জানি না, তবে আমার ব্যক্তিগত বিবেচনা হচ্ছে যেই সহযোদ্ধারা আমাদের পুরা প্রক্রিয়ার সাথে যুক্ত, তাদেরকে যুক্ত করা গেলে আমি খুশি হতাম, কারণ তারাই তো এই লড়াইটা আজকের এই জায়গায় নিয়ে আসার জন্য সবচেয়ে নিয়ামক হিসেবে কাজ করেছে দেশের সংবাদ মাধ্যমের। এই প্রসঙ্গে আরও কিছু অভিযোগ আছে জনাব নূর খান, আপনাকে যখন আজকে পেয়েছি সেগুলোর উত্তর নিশ্চয়ই আপনার কাছ থেকে জানতে চাইবো আমরা। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি এখন, বিরতি থেকে ফিরে এসে আবারও এই আলোচনায় আসবো।
দর্শক, ইস্পাহানি মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। বিরতির আগে কথা হচ্ছিল জনাব নূর খানের সঙ্গে, এবং জনাব নূর খান, আপনি চেয়ারের বিষয়টি ব্যাখ্যা করেছেন যে চেয়ারটি কেন, সেটি নিয়ে আসলে যেটি বৈদ্যুতিক শক দেওয়ার কথা বলা হয়েছে সেটি আসলে সঠিক নয়। এটি ঘুরিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ঘুরিয়ে আসামিদেরকে এক ধরনের নির্যাতন করা হতো তাদের স্বীকারোক্তি আদায়ের জন্য বা মানসিক চাপ প্রয়োগ করার জন্য। আরও যে বিষয়গুলো নিয়ে আপনি বলেছেন যে দেশি মিডিয়াকে আমন্ত্রণ না জানানো আসলে কমিশনের এটি ভূমিকা নয়, এটি বরং প্রধান উপদেষ্টার অফিস থেকে করা হয়েছে। আরও একটি বিষয় ছিল, সেটি হচ্ছে যে যিনি, যখন আপনি নিশ্চয়ই মনে আছে এই আন্দোলন যখন আপনি করেছেন তখন যে খুব অল্প মানুষ যারা ছিলেন এই আন্দোলনের সঙ্গে, সেই যে সুমনের বোন মায়ের ডাক, যিনি প্রায় একক প্রচেষ্টায় গড়ে তুলেছিলেন, তাকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। সেই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমি খুব খোলামেলা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই জায়গাগুলিতে এই ব্যক্তিদেরকে যুক্ত করাটাই ছিল যৌক্তিক। এইটা কেন হয়নি সেই জায়গাতে যে ব্যাখ্যাগুলো আমরা পাই বিভিন্ন তরফ থেকে, সেটা হচ্ছে যে সীমিত সংখ্যক মানুষদের নিয়ে যাওয়া এবং যারা ওখানে জীবিত আছেন ফিরে আসা তারা ওই জায়গাকে চিহ্নিত করবেন। সেক্ষেত্রে যেমন হাসিন ভাই তো জীবিত, তিনিও তো সাক্ষী দিতে পারতেন। তো এই জায়গাগুলিতে হয়তো অল্প সময়ে আমাদের সব দিক বিবেচনা করে যারা ভুক্তভোগীদের মধ্যে অনেককেই নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু যিনি অনেক মানে এই আন্দোলনে একজন নারী হয়ে যিনি এত শক্তিশালী একটি ভূমিকা পালন করলেন, তাকে যে আমন্ত্রণ জানানো গেল না, সেখানে রাখা গেল না, বা তার পরিবারের কাউকেও রাখা গেল না, সেই বিষয়টি কি আসলে যারা এই বিবেচনাগুলি করেছেন তারা সঠিক জবাব দিতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মানুষদেরকে যুক্ত করলে আমাদের সফল আরও বেশি মানে গুরুত্ব পেত বিষয়টাকে। কারণ তারা যেভাবে বিষয়টাকে উপস্থাপন করতে পারতেন, দেখতে পারতেন, অনুধাবন করতে পারতেন বা নিজের মনের কষ্ট দূর করতে পারতেন, সেটা তো আমরা পারিনি। তবে এগুলোর ধারাবাহিকভাবে এখনও করা সম্ভব আমি মনে করি। তবে প্রত্যেকটা কাজ শুরুতেই আমাদের সুচিন্তিত হওয়া উচিত, সুপরিকল্পিত হওয়া উচিত এবং সুবিবেচিত হওয়া উচিত। কারণ আমরা যেন তাড়াহুড়া করে অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে পাশ কাটিয়ে না যাই ভবিষ্যতে। অন্ততপক্ষে এই জায়গা থেকে আমরা যাতে সেই শিক্ষাটা নেই, এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ আমি মনে করি ওনাদেরকে নিয়ে যাওয়াটা আমাদের দরকার ছিল, নিয়ে যেতে পারলে আরও ভালো হতো। আমরা তো আপনাদের যে সরকার প্রধানকে নিয়ে আপনারা যে গেলেন, প্রধান উপদেষ্টাকে নিয়ে, সেটি বেশ কয়েক মাস পরে হলো। সরকার 5ই আগস্টের পতনের পরে কমিশন গঠিত হলো, কমিশন গঠিত হওয়ার প্রায় 6 মাস পর আপনারা সেখানে গেলেন। এতদিন সময় কেন লাগলো সেই বিষয়টি নিয়েও অনেকে প্রশ্ন করছে। দেখেন, প্রথম হচ্ছে যে কমিশন পরিপত্র জারি করার 15 দিন পর কাজ শুরু করে, তাদের প্রাথমিক কাজ মানে প্রাথমিক ইয়েগুলো সম্পন্ন করে অফিস টফিস সব। তারপরে আমরা একের পর এক তথ্য যাচাই বাছাই প্রক্রিয়ার ভিতর গেলাম এবং আমরা আহ্বান জানালাম জনগণকে, যার কাছে যা আছে তথ্য বা যিনি ভিকটিম বা ভিকটিম পরিবার, তারা যাতে আমাদের কাছে আবেদন করে এবং এই আবেদনপত্রগুলি আমাদের একটা অংশকে যাচাই বাছাই করে জায়গাগুলি চিহ্নিত করার চেষ্টা করেছি। যেমন আয়নাঘরের যে জায়গাটা, এটা আমরা আগেই চিহ্নিত করেছি, অর্থাৎ কমিশন গঠনের পরপরই। যেমন র্যাব 2 CPC 3 এই জায়গাটিকেও আমরা আগেই চিহ্নিত করেছি। র্যাব 1 এবং JIC এটা আমাদেরকে আগেই যে চিহ্নিত করতে হয়েছে, এটার উপর কাজ করতে হয়েছে, তথ্য সংগ্রহ করতে হয়েছে। এবং তারপর প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা গিয়েছি, রিপোর্ট উপস্থাপন করেছি এবং এই জায়গাগুলির বর্ণনা দিয়েছি এবং ওনাকে অনুরোধ করেছি এবং উনি নিজেই সানন্দে প্রস্তাব গ্রহণ করেছেন এবং নিজেই যাওয়ার উইলিংলি যেতে চেয়েছেন। সরকার প্রধানের পক্ষে যেতে গেলে অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সময় দরকার হয়, ওনার নিজের সময়ের একটা ব্যাপার আছে। তারপরেও আমি বলবো যে কাজটি তাৎক্ষণিকভাবে হওয়া দরকার, তাৎক্ষণিক হলে যে গুরুত্বটা পাওয়া যায়, সময় কালের বিবর্তনে সেই গুরুত্বটা কিন্তু কমে যায়। জি, আপনার কি মনে হয় যে এই যে আপনারা গেলেন, এই এরপরে যে প্রেস কনফারেন্স হলো এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি বললেন যে পুরো দেশে প্রায়, উনি যদি আমি ভুল না জেনে থাকি, উনি বলেছেন 700 থেকে 800-র মতো এই ধরনের আয়নাঘর থাকতে পারে। আসলে আমি কাজ করার মধ্য দিয়ে এখনো সংখ্যাটা বলতে পারবো না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি একটা ধারণা দিতে পারি আপনাদের। র্যাবের প্রত্যেকটা ইউনিটের সাথে এই ধরনের ব্যবস্থা ছিল, পুলিশের অনেক ইউনিটে এই ধরনের ব্যবস্থা ছিল, পুলিশের বিভিন্ন জেলায় এই ধরনের ব্যবস্থা ছিল, ডিবির ছিল। তো সর্বসাকুল্যে শতাধিক তো হবেই,
শতাধিক হবে। এই জিনিসগুলো নিশ্চিত না হয়ে যখন আমরা এই সংখ্যাগুলো গণমাধ্যমে প্রকাশ করি বা বলি যে আমার ধারণা যে পুরো দেশে এতগুলো আছে, সেটির আসলে কি ধরনের প্রতিক্রিয়া হয় আপনার মনে হয়? বা এই যে আপনারা 3টি আয়নাঘর প্রধান উপদেষ্টাকে নিয়ে গেলেন এবং তারপরে আসলে মানে সোশ্যাল মিডিয়াতে আমরা যে প্রতিক্রিয়া দেখেছি, সেরকম প্রতিক্রিয়া কি আপনারা আশা করেছিলেন? অনেক বেশি ট্রোলিং হতে দেখেছি, মানুষকে অনেক বেশি অবিশ্বাস, সন্দেহ প্রকাশ করতে দেখেছি। এটির কি কারণ বলে আপনার মনে হয়? আমি ব্যক্তিগতভাবে আমি এরকম একটি ধারণা করেছিলাম যে ট্রল হবে, গালাগালি হবে, আমাদেরকে প্রশ্ন করবে, কারণ আমরা যখন শুরুতে কাজ করেছি তখন এগুলি হয়েছে। আমাদের ধমক দেওয়া হয়েছে রাষ্ট্রের তরফ থেকে, হেন চাপ নাই যেটা না দেওয়া হয়েছে, রাস্তা থেকে তুলে নেওয়ারও চেষ্টা হয়েছে, কিন্তু তারপর আমরা কাজকে অব্যাহত রেখেছি। এবং এখন যেটা আমাদের একটা জায়গায় আমরা মনে হয় সবাই একটা বিভ্রান্তিতে ভুগছি, জাতিটাকে কিন্তু আমরা ঐক্যবদ্ধ করতে পারছি না। দেখেন, এই যে দলাদলির কারণে যেটা হয়েছে যে আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে, আওয়ামী লীগের সমর্থকরা মনে করে এগুলি ছিল না, আবার অন্য মহল মনে করে এগুলি ছিল এবং 500 জায়গা 5000। ফলে এই যে জাতীয় কিছু কিছু ক্ষেত্রে যে ঐক্যমত থাকা দরকার, এই জায়গাটি কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আপনি অবাক হয়ে যাবেন, গুমের শিকার, হত্যাকাণ্ডের শিকার শুধুমাত্র যে বিরোধী দল মতের লোকরা হয়েছে তা না, সরকারি দলের লোকরাও যারা বেয়ারা হয়ে গিয়েছিল, অর্থাৎ তৎকালীন সরকারের কথা মানতে চাননি, তাদেরও কিন্তু এই পরিণতি হয়েছে। এই মায়ের ডাকের ভিতরও তাদের পরিবারের কারো কারো প্রতিনিধিত্ব আছে। তো এই জন্য আমার মনে হয় এই ট্রল না করে, প্রশ্ন না তুলে নিজেদের প্রশ্ন করা উচিত যে এরকম ঘটনা ছিল কি ছিল না, নিজের বিবেক দিয়ে চিন্তা করা উচিত। কারণ আমরা তো 3টি ঘটনা তো আমরা বলে দিয়েছি। একটা হচ্ছে, আবারও বলি, র্যাব 2 এক সময়ের হেডকোয়ার্টার, বর্তমান CPC 3 র্যাব 2। একটি হচ্ছে র্যাব 1-এর ভিতরে এবং JIC আর একটা, মানে TFI আর একটা হচ্ছে র্যাব 1-এর ভিতরে, আর একটা হচ্ছে TFI, র্যাব 1-এর ভিতরেই বাট আলাদা একটা ব্যবস্থা। আর একটা হচ্ছে আপনি যেটা আয়নাঘর, মানে JIC বলে, যেটাকে অরিজিনাল নাম জয়েন্ট ইন্টারোগেশন সেল, JIC যেটাকে আয়নাঘর নামে নেত্র নিউজ পরিচয় করিয়ে দিয়েছে, সেটি হচ্ছে DGFI হেডকোয়ার্টারের প্রেমিজের ভিতরে। এর বাইরে যেগুলি আমি অনেকগুলো ইতিমধ্যে দেখেছি, কিন্তু সবকটা আমরা এখনো প্রকাশ করিনি, করব। তারপরে বগুড়া আপনার পুলিশ লাইনের ভিতর যে নির্যাতন করার ব্যবস্থা আছে, এবং বগুড়া জেলা পুলিশের ওখানে আপনার একটা অবৈধ কারাগারের মতো আছে, ওখান থেকে গ্রেফতার দেখানো হতো, ওখানে নির্যাতন করা হতো, ওখান থেকে নিয়ে ক্রস ফায়ার দেওয়া হতো। এরকম অনেক তথ্য আমরা পেয়েছি, সাক্ষীর বক্তব্যও পেয়েছি। জনাব হাসিনুর রহমান, আবার আপনার কাছে ফিরতে চাই। যে আয়নাঘরে আপনি ছিলেন, 2 দফায় ছিলেন আপনি, এবং এরপরে যে আয়নাঘর আপনি দেখলেন যে প্রধান উপদেষ্টারা যখন সফরে গেলেন, সেখানে যেটি মিডিয়ার সামনে আসলো, ছবি আসলো, ভিডিও আসলো, তারপরে অনেক কথা হয়েছে যে সেগুলো নতুন করে রং করা হয়েছে, অনেক জায়গায় দেয়াল ভেঙে রুমগুলো বড় দেখানোর চেষ্টা করা হয়েছে। আপনার অভিজ্ঞতা কি বলে যে কি ধরনের পরিবর্তন আপনি দেখেছেন? আমি গত 2 দিন আগে গিয়েছিলাম, জি, 22 তারিখ। আমি যেরকম বর্ণনা দিয়েছি নূর খান ভাইকে, যেভাবে বর্ণনা দিয়েছি আমি নেত্র নিউজকে, অবিকল সেরকমই পাইতে। কিছু অংশ ভাঙা ছিল, এটা দেখা যায় এটা ভাঙা। বাট আমি DGFI যেন হামিদকে জিজ্ঞেস করেছিলাম, এগুলি কেন ভাঙছো? যেন হামিদ বলে, স্যার আমি ভাঙি নাই, আমি শুধু কালো রংটা গ্লাসটাকে খুলে সাদা রং করে দিয়েছি, আর দরজা কিছু ময়লা ছিল, ময়লা পরিষ্কার করছি। আমার পরে যারা এসেছিল তারা করছে, মোস্ট প্রবলি সিটিআইবি করছে। বা সিটিআইবি করলে তো তার দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তারা দায়িত্ব নিতে হবে। আপনার গুমের আলামত নষ্ট করা এটা অপরাধ এবং গুরুত্বপূর্ণ অপরাধ। আবার সাধারণ মানুষ মারা গেল, খুন হইলো, লাশটা পেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, মোনাজাত হলো, 40 হলো, আমরা ভুলে যাই, দোয়া করি। বাট একটা গুম যে কত মারাত্মক জিনিস, জীবিত না মৃত, আর যে ক্ষতিগ্রস্ত বা তার যে মানে যে গুম হয়েছে তার একরকম বেদনা, কষ্ট, তার পরিবারের কষ্ট ভিন্ন। এটা আপনার বোঝানো যাবে না, এটা কত বড় ড্যামেজিং একটা জিনিস। এবং এই ফেসেট হাসিন এটা সৃষ্টি করছে। এই যে আমাদের আয়নাঘর নামটা দিছি, আসলে এর কোনো বাংলা নাম নাই। আয়নাঘরই হয়তো একমাত্র, ইংরেজি বলেন বাংলা বলেন, একটা নতুন শব্দ পাইছি আমরা হাসিনার মাধ্যমে, যে আয়নাঘর বলে হলো গিয়া গুম করলে যেখানে রাখা হয়
তার কোনো বাংলা নাম নাই। আপনি প্রথম কবে আয়নাঘর টার্মটা শুনেছিলেন? ওইখানেই আমি শুনছি, আমি গা লাগাই নেই। কেন লাগাই নেই, গা লাগাই নেই, ওনারা নিজেরাই এটাকে আয়নাঘর নামে বলতেন। হ্যাঁ, ও আমাকে বলতো আপনি জানেন কোথায় আছেন? কোথায় আছে, ডিজে ভাই এখানে আছি। তো আমরা আর্মিতে কোড ওয়ার্ড কিছু ইউজ করি, মানে ছদ্মনাম ব্যবহার করি, তাহলে আমরা অভ্যস্ত। তা আমি এটা গা লাগাই নাই। তাসলিম খুললে আমি যখন জিজ্ঞেস করে যে এটা কি শুনছেন, কয় শুনছি আমি বলছি। তো মজার জিনিস, তাসলিম খুলে ভাই বলতাম, ভাই আমি যেটা প্রকাশ করব আপনি কি রাজি আছেন? অনেক চাপ আসবে। আমি কিছু করেন, কোনো অসুবিধা নেই। আমি তো এটা চাই। এটা কতখানি সাহসের ব্যাপার আপা। হাসিনার মতো এত বড় ফ্যাসিস্টের সামনে পূর্ণ মাত্রায় সে আছে, এখানে বলা, এবং আমার 3টা মেয়ে, কোনো ছেলে নাই, কতটা ঝুঁকি নিয়ে বলছি, কতটা ঝুঁকি নিয়ে ছিলাম আল্লাহ জানেন, ভাইরা জানেন সবটুক। এরা আপন আত্মীয়রা বাসায় আসতো না ভয়ে, কোর্সমেট বন্ধুরা বাসায় আসতো না। তারা মনে করতো বেটা আসলে দোষী। এবার মা আমার মাঝে মাঝে মনে করতো এত সমস্যা তোরে নিয়ে কেন, অন্য কারণ নিয়ে তো হয় না। আল্লাহর অশেষ রহমত যে প্রধান উপদেষ্টা ওখানে গেছিলেন, এটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা গত 2 দিন আগে ভিজিট করে আসলাম। যা বলছি সত্য বলছি, কোনোটা মিথ্যা বলি নাই, অতিরঞ্জিত বলি নাই। এবং আমি মনে করি এই নতুন প্রজন্ম আমাদের যেই স্বাধীনতা দিল, তারা এটা ধরে রাখবে যে আগামীতে যেন এই ধরনের জিনিস সৃষ্টি না হয়। আর এদের সৃষ্টির পিছনে যারা, তাদেরকে মানে ক্ষমতাটাকে কমাই আনতে হবে আপা। কারা ছিল? DGNSI, সেনাপ্রধান, এই 3 জনের মূলত। তারপরে 4 নম্বর বললে পুলিশ, ডিএমপি কমিশনার। এদের সহযোগিতার জন্যই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছেন, স্বৈরাচারী হয়েছেন। আর ছিল কে মূল ব্যক্তি? অজিত দোভাল। ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান। উনি যখন তখন আসতেন, মাইন্ডসেটগুলো দিয়ে যেতেন। বিভিন্ন মিডিয়া এসেছে যে শেখ হাসিনার প্রতিরক্ষা এবং নিরাপত্তা উনি তো আমাদের বাইরে, আমি বাহিরে বলতে দেশের বাইরে রয় তো ইনফ্লুয়েন্স করে আমাদের সকল সেক্টরে। রয়ের প্রধান তো অজিত দোভালই সেই কাজটা করেন। আমাদের দেশে তারেক সিদ্দিকী মাস্টার মাইন্ড করে এই কাজগুলি করতেন। আমাদের কালচারে তো মনে করেন এগুলি ছিল না। এই যে এটা কি এই সরকারের সময় প্রথম হয়েছে আপনার মনে হয়, নাকি এর আগের সরকার? কম বেশি হইতো। জঙ্গি হ্যান্ডেলে দেখা যেত যে আমরা 24 ঘন্টা পারতাম না, একটা 60 ঘন্টা 62 ঘন্টা নিতাম, বাট আইনে আমরা ব্যাখ্যা দিতাম। এখন আমি বলি আপনাকে, তারেক সিদ্দিকী হয়তো খারাপ, কিন্তু আমাদের জিয়াউল হাসানের কথাই মনে করেন। সে খুনি, অ্যারেস্ট আছে। সে কি জন্মসূত্রের খুনি? তাকে খুনি বানানো হয়েছে। যখন সে মেজর, সিনিয়র মেজর, লেফটেন্যান্ট কর্নেল হবে, তখন তাকে দিয়ে করানো হয়েছে। একটা অপরাধ করানোর পরে তাকে ব্ল্যাকমেল করা হয়, আরেকটা করো, উপটোকন দেওয়া হয়, র্যাঙ্ক দেওয়া হবে, প্রমোশন দেওয়া হবে। আমাদের সেনাবাহিনী বা পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে ড্যামেজ করা হয়েছে, খুনি বানানো হয়েছে। এবং শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, অজিত দোভাল, প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যেমন প্রশাসনে একজন ডিজি আছেন, সে জানেই না তার অধীনস্থ অফিসার এই অপকর্ম করছেন। এখন ওই দায়িত্বে থাকার জন্য সেই অফিসারও দণ্ডিত হচ্ছেন, আর যে করছেন সেও হচ্ছেন। এই যে চেইন অফ কমান্ড ব্রেক করে অনৈতিক কাজগুলি করছেন, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য শেখ হাসিনা প্রত্যক্ষভাবে জড়িত। বিশ্বস্ত লোকদের তারা আনতেন। আপনি হয়তো বিশ্বস্ত না, কিন্তু আপনার অধীনস্থ একজন বিশ্বস্ত রাখতেন, সেই কাজটা করতো। আপনি জানেনই না। নূর খান ভাইরা বলতে পারবেন, অনেক ডিজি বলছে যে আমরা জানি না। আসলে সত্য। সেই দায়িত্ব এড়াতে পারবে না, দণ্ড তার হবে। তার অধীনস্থ কাজটা করছে, সেই মেকানিজম তো করতে দেওয়া হয় নাই। তারপরে দেখেন, আমাদের এমন দুর্ভাগা দেশ, আমাদের আইন কানুন এত কঠিন। আর্মিতে আমার চিন্তা অবকাশ করার কোনো অবকাশ, মানে চিন্তা করার কোনো অবকাশ নেই। সিনিয়র বলছে আমি জুনিয়র করে ফেলি। কিন্তু আমি যে অনৈতিক কাজ করব না, কাগজ কলমে বলি, অনগ্রাউন্ডে কেউ অ্যাকসেপ্ট করে না। আমি চাকরি হারাবো, আমি দণ্ড ক্ষতিগ্রস্ত হব, আমি কার কাছে যাব? আমাকে কোথাও যাওয়ার অবকাশ নাই। আমি দেশের জন্য জীবন দিতে বাধ্য, দিতে আমি অঙ্গীকারবদ্ধ। আমরা প্রথমে ঢোকার সময় অঙ্গীকার করি দেশের জন্য জীবন দিব, কিন্তু আমি আমার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমি দেশের 2য় শ্রেণীর নাগরিক। আমি দেশের জন্য জীবন দেব, কিন্তু 2য় শ্রেণীর নাগরিক। আমি কোনো বিচার পাবো না। এই যে আমাকে গুম করা হলো, অত্যাচার করা হলো নির্মমভাবে, রাষ্ট্রের কাছে কোনো বিচার পাইনি আমি, বা কোনো উচ্চ আদালতে যাইতে পারি না। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দেখেন, ব্রিটিশ আইন সংস্কার করছে।
করে তারা উচ্চ আদালতে যাইতে পারে। তখন কি হয়, আমার মেরুদণ্ড নিয়ে আমি দাঁড়াতে পারি না, আপা আমি আদেশ এই বস সিনিয়রে বলতে পারি স্যার আমি করব না, আমার চাকরি চলেও যায় আমি উচ্চ আদালতে যেতে পারবো, ন্যায় বিচার পাবো, সেই স্কোপটাও রাখি নাই। এই জন্য আমরা সংস্কার আন্দোলন করতেছি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের মাধ্যমে একসাথে বসে, যে সেনাবাহিনী সংস্কার করা দরকার আছে, সেনাপ্রধান সেনাবাহিনী চালায় আপা। সেই প্রসঙ্গে হয়তো আমরা আরেকদিন যাব। জনাব নূর খান, আবারও আপনার কাছে যেতে চাই, আপনি তো এই বিষয় নিয়ে অনেক কাজ করেছেন, যদি একটু জানতে চাই যে শুধু কি এই সরকারের সময় এই গুমের সংস্কৃতি ছিল এবং এই আয়নাঘরের সংস্কৃতি ছিল, নাকি আগের সরকারগুলোর সময়ও ছিল কিন্তু আলোচনায় আসে? এই গুম কিন্তু অনেক আগের থেকেই আছে এবং এই জেআইসির জন্মও কিন্তু অনেক আগে, এটা কিন্তু নতুন কিছু না। আমরা যদি খেয়াল করি ৭৭ সালের দিকে মাহফুজ বাবু নামে যুবলীগের একটা ছেলে, আজ পর্যন্ত তার সন্ধান পাওয়া যায় নাই এবং শোনা যায় যে তাকে এই জিআইসিতেই রাখা হয়েছিল, অর্থাৎ আয়নাঘরে। এই তার মানে হচ্ছে এই সংস্কৃতি বা এই ধরনের কার্যক্রম আগেও ছিল। আর যে প্রসঙ্গটা এসছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এটি একজন মেজর বা একজন কর্নেল মিলে এই কাজটা করতো না, আসলে তার উপর থেকে আসতো। দেখেন, আমরা যে কাজগুলি এই পর্যন্ত উদ্ঘাটন করতে পেরেছি, যে ঘটনাগুলো, সেখানে আমরা নানানভাবে তথ্য পেয়েছি, দালিলিক প্রমাণ পাওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে এটা আসলে ঊর্ধ্বতন জায়গার থেকে এই সিদ্ধান্তগুলো আসতো এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে আপনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী গত সরকারের সময় এই যে জিয়াউল হাসানকে এই জায়গাটায় নিয়ে আসছে এবং মানে মধ্যস্থতা যিনি করেছেন, মানে মাঝখানে যিনি আছেন, সেটা হচ্ছে তারেক সিদ্দিকী। পিএমের সাথে, প্রাইম মিনিস্টারের সাথে তারেক সিদ্দিকী যোগাযোগ করতেন ডিজিএফআই অথবা এই লেভেলে। কোনো সময় এই জিয়াউল হাসানরা তো এক সময় অনেক বড় মাপের মাফিয়া হয়ে গেল, তখন তাদের সাথেও তার যোগাযোগ ছিল। এবং দেখেন, এই যে ইসলামী ব্যাংক দখল নিয়ে যে ঘটনাটা ঘটলো, ডিজিএফআই তখন যিনি ছিলেন, আবদিন সাহেবের দরকার ছিল কি ওই কোন হোটেলে তাদের এজিএম হবে সেখানে দুইজনকে রিজাইন করাইতে হবে, প্রাইম মিনিস্টার নির্দেশ দিচ্ছে তারেক সিদ্দিকীর মাধ্যমে, উনি আবার প্রাইম মিনিস্টারের সাথে যে কথা বলতেছেন, এই ঘটনাগুলি তো সত্য, এটা তো হওয়ার কথা না, কিন্তু এটা হয়েছে। এবং এই যে গুরুত্বপূর্ণ যে গুমগুলো হয়েছে বা যে গুমগুলো নিয়ে প্রশ্ন এসছে কিন্তু পরে এখন পর্যন্ত ফেরত আসেনি, প্রত্যেকটি ঘটনা তৎকালীন প্রধানমন্ত্রী জানতেন। যেমন একজন রিক্সা চালক জানতো বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, উনি যদি বলেন আমি কিছুই জানি না, তারপরে উনি জানতেন এবং ওনার আদেশ নির্দেশ ছাড়া মানে তখনকার বাংলাদেশে কোনো কিছু ঘটতো না, এটা আমি বিশ্বাস করি। বিএনপি নেতা ইলিয়াসের গুমের পরে উনি পরিবারের সাথে দেখা করেছেন, কথা বলেছেন, উল্টাপাল্টা বলেছেনও। এবং শুধু তাই না, প্রায় প্রত্যেকটা ঘটনায় উনি অবহিত ছিলেন। এবং একজন প্রাইম মিনিস্টার 7-8 লোক একই সময় গুম হয়ে যাচ্ছে একটা এলাকার, উনি জানবেন না? সরকারের তরফ থেকে তো তখন বলা হতো যে এরা আসলে গুম হচ্ছে না, মামলার ভয়ে অনেকে চলে যাচ্ছে, অনেকে পারিবারিক কলহের কারণে চলে যাচ্ছে অন্য জায়গায়। করার মধ্য দিয়ে খুনিদেরকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জিয়াউল হাসানকে আপনি 7 খুনের পরে তার ব্যাপারে ইনভেস্টিগেশন হয়েছিল না, একটা পর্যায়ে থামিয়ে দেওয়া হয়েছে। সেখানে তো সাইদ 164-এ, লেফটেন্যান্ট কর্নেল সাইদ 164-এ বলেছে যে আমি নির্দেশ পেয়েছি, চিরকুট হাতে ধরিয়ে দিয়েছে একটা মিটিংয়ের পরে জিয়াউল হাসান আমাকে। জিয়াউল হাসান তখন র্যাবের ইন্টের প্রধান, এই কথা তো বলেছে। এবং জিয়াউল হাসানকে তো জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে, কিন্তু তারপরে এই জায়গা থমকে গেছে। কার নির্দেশে থমকে গেল, কেন গেল, এই কাজটি কিন্তু কেউ করেনি। আমি আবারও বলছি, 7 খুন দিয়েই নিশ্চিত হওয়া যাবে যে এটা ঊর্ধ্বতন অবহিত। আমরা ইলিয়াস আলীর ব্যাপারে সেম জিনিসটা পাবো, আমরা আরও অনেক ঘটনায় পাবো যেখানে প্রাইম মিনিস্টার, সামরিক উপদেষ্টা যুক্ত ছিল, ডিজিএফআইয়ের কর্মকর্তারা যুক্ত ছিল। তখন আপনি খেয়াল করবেন 14 সালের নির্বাচনের আগে অনেক জায়গায় আন্দোলন হচ্ছিল, জ্বালাও পোড়াও হচ্ছিল, মোবাইল ট্র্যাক করতে হচ্ছে ডিজিএফআই, বিভিন্ন মানুষের মোবাইলের অবস্থান নির্ণয় করত, তারা ইনফরমেশনটা দিত র্যাব ইন্টকে দেওয়ার পরে র্যাব ইন্ট এটা দিত সংশ্লিষ্ট ইউনিটগুলোকে র্যাবের, তারপর সেখানে ঘেরাও দিত, তারপর একটা গ্রুপ যে আটক করে নিয়ে আসতো, তাদেরকে আর পাওয়া যেত না। যেমন আপনার
এই সানজিদা ইসলাম তুলির ভাইদের 8 জনকে নেওয়া, এখানে খুব স্পষ্ট মানে আমরা বের করতে পেরেছি রিসিভ করেছেন র্যাবের 200 মোবাইল নাম্বার। কে ট্র্যাক করত, কোন অফিসার ট্র্যাক করে র্যাবের নির্দিষ্ট ইউনিটকে জানিয়েছে যে ওই জায়গাটা তোমরা ঘেরাও দেয় এবং ওখান থেকে এই মানুষগুলোকে আটক করো, এবং যে অফিসার ঘেরাও করেছেন তিনি আছেন এখনো। এই সব জিনিস কিন্তু এখন দিবালোকের মতো স্পষ্ট। দরকার হচ্ছে সাহসের সাথে বিচার কাজটা সম্পূর্ণ করা, আর দরকার হচ্ছে সেনাবাহিনী, ডিজিএফআই এবং পুলিশ এবং র্যাব তাদের একটা জায়গায় আসা যে হ্যাঁ আমরা অপরাধীদের যারা তাদেরকে আমরা আইনের হাতে তুলে দেব। এরকম হওয়ার কোনো সুযোগ নেই যে ওয়ারেন্ট জারি হবে, তাদেরকে আটক করা যাবে না, তারা পায়ে হেঁটে ইন্ডিয়ায় চলে যাবে আশ্রয়ে। এই কাজটি যারা করতে দিচ্ছেন বা করছেন তাদেরকেও বিচারের আওতায় ভবিষ্যতে আনতে হবে। কারণ এটা মনে রাখতে হবে যে আমার বন্ধু হতে পারে, আমার আত্মীয় হতে পারে, কিন্তু সে তো অপরাধী, সে তো খুনি, তাকে খুনের কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে। এবং যখন কোর্ট থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া হয় তখন এই বাহিনীগুলির নৈতিক দায়িত্ব হচ্ছে তিনি বাহিনীতে কর্মরত থাকেন আর রিটায়ার্ড থাকেন, তাকে আইনের মানে হাতে তুলে দেওয়া। শুধু মুখে বললে হবে না যে আমরা সহযোগিতা করব, যদি অপরাধ বিবেচিত হয় আমরা বাধা দিব না, এই মুখের কথা না। প্রথম হচ্ছে পুলিশ এবং র্যাব প্রাথমিকভাবে হলেও তারা ক্ষমা চেয়েছেন। অন্যান্য বাহিনীগুলি, অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলি কেন এখন পর্যন্ত ক্ষমা বা দুঃখ প্রকাশ করছেন না? কারণ তাদের তো বুঝতে হবে যে এই দেশেরই নাগরিক, দীর্ঘদিন ধরে নিখোঁজ। আপনারা যে তদন্ত করলেন তখন কি এই বাহিনীগুলোর কাছ থেকে সহযোগিতা পেয়েছেন? আপনারা যে ধরনের সহযোগিতা চেয়েছেন? আমরা আরো সহযোগিতা প্রত্যাশা করেছিলাম, তবে সহযোগিতা পাইনি এটা বলার সুযোগ নেই, তবে আরো সহযোগিতা প্রত্যাশা করেছিলাম। যেমন ধরেন যখন আমরা দেখি যে কোর্ট থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট হচ্ছে 6 জন অফিসারের, তারা মানে আজ পর্যন্ত গ্রেপ্তার হচ্ছেন না, হেঁটে হেঁটে বর্ডার অতিক্রম করছেন, এবং শোনা যায় তারা কারো বন্ধু, কারো ব্যাচমেট, কারো এগুলো কিন্তু আমরা খুব আহত হই। বরং তাদের উচিত, তাদের হাতে তো সেই ক্ষমতা আছে, তারাও তো ইনভেস্টিগেশন করতে পারে, তারা আইনে বিচার করতে পারবে না তাদের আইনে, কিন্তু তারা তো অপরাধী এবং অপরাধকে চিহ্নিত করতে পারে, তারা তো এই কাজটি করে সরকারকে সহযোগিতা করতে পারে। বরং যে কথাগুলি শোনা যাচ্ছে যে তারা প্রাথমিকভাবে কিছু কিছু ক্ষেত্রে তথ্য তাদের কাছে ছিল, সেটিও তারা প্রকাশ করছেন না বা তারা ওটিকেও গুরুত্ব দিচ্ছেন না, অবহেলা করছেন। আমার কথা হচ্ছে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করা উচিত সেনাবাহিনীর, প্লে করা উচিত র্যাবের, প্লে করা উচিত ডিজিএফআইয়ের, এনএসআইয়ের, এরা যদি এবং ডিবির, পুলিশের, এরা যদি সেটা না করে বসে থাকেন তাহলে তো এই রকম একটা মানবতা বিরোধী অপরাধ এবং দীর্ঘদিন ধরে যে অপরাধ। দুটো বিষয় আপনার কাছে জানতে চাই। একটি হচ্ছে আপনি বলেছেন যে এটি এই সরকারের আমলে নতুন নয়, আগে থেকেই হয়ে আসছিল, কিন্তু কেন হঠাৎ করে এই সরকারের আমলে এই বিষয়টি নিয়ে বেশি আলোচনা হয়েছে, সেটি যদি একটি ব্যাখ্যা দেন আপনি আমাকে। আরেকটি বিষয় হচ্ছে যে আমি একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে বিচার হতে হবে, আপনি আশাবাদী যে বিচার হবে, কিন্তু বর্তমান বাস্তবতায় আপনার আসলে কি মনে হচ্ছে যে যেমন অতীত থেকে চলে এসেছে সেই ধারাবাহিকতাই কি সামনে চলতে থাকবে? আবারও কোনো তুলি, আবারও কোনো নূর খান দাঁড়িয়ে সেটির প্রতিবাদ করতে হবে? আবারও কি সেই একই ধরনের প্রক্রিয়ায় আমরা পড়ে যাব? যদি মানে না সেটি করতে হয়, সেটি যদি বন্ধ করতে হয়, প্রতিহত করতে হয়, তাহলে কি ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন? সব কিছুকে যদি ঢেলে না সাজানো যায় তাহলে আবারও রাস্তায় আমাদেরকে দাঁড়াতে হবে। ভবিষ্যতে এই ধরনের খুন খারাপি গুম চলতে থাকবে, আমরা আরও পিছিয়ে যাব। এটা হচ্ছে এক কথার উত্তর। এখন পর্যন্ত ঢেলে সাজানোর লক্ষণ আমি দেখছি না। এটা ঢেলে সাজাতে হলে প্রথম দরকার হচ্ছে বিচারটা সম্পন্ন করা, অপরাধীদেরকে শনাক্ত করা, অপরাধকে শনাক্ত করা। সেই কাজটি এখন পর্যন্ত বলা যায় হাঁটি হাঁটি পা পা করে আমরা আগাচ্ছি। দ্বিতীয় হচ্ছে এই ঘটনাটি আগেও ছিল, তার মানে এই যে আজকের যে ব্যাপকতা, আজকের যে প্রেক্ষিত, সেটা কিন্তু ভিন্ন ছিল। যেমন ধরেন মাহফুজ বাবুর ঘটনাটা হচ্ছে নবপুর রোডের যখন গ্রেনেড হামলা হলো 76-77-এর দিকে, ওইটার পরবর্তীতে আমরা কিছু মানুষকে এই ধরনের ঘটনার শিকার হতে দেখেছি। কিন্তু এইবারের ঘটনা কিন্তু দীর্ঘদিন নিয়ে চলছে এবং এটি একটি দুটি তিনটি ঘটনা না, শত শত ঘটনা, এবং কোনো ঘটনার কুল কিনারা করতে পারছেন না। যেমন মাহফুজ বাবুর ঘটনার পরে কিন্তু প্রশ্ন তোলা গেছে, মাহফুজ বাবুর পোস্টার হয়েছে, ওই রাজনৈতিক দল মানে জনসভায় বলতে পেরেছে,
কিন্তু পরবর্তীতে যে ঘটনাগুলি ঘটেছে, আপনি যদি এই যে আমরা যদি যুক্তির খাতিরে 800 বা 1800 বা 2000 যাই বলি না কেন, যে সংখ্যাই বলি না কেন, আপনি কয়টি পোস্টার দেখেছেন রাস্তায়? আপনি দেখেন নাই, কারণ এমন একটা ত্রাসের রাজত্ব তৈরি হয়েছিল যে তখন এটা প্রশ্ন করা যায়নি, প্রশ্ন করতে পারেনি। আমাদের মতো দুই একটি মানুষ যারা কথা বলার চেষ্টা করছে তারা নানাভাবে নাজেহাল হয়েছে। দেখেন, একটা পর্যায়ে তো আমার কারণে আইন ও সালিশ কেন্দ্রের ফান্ডও রিলিজ করেনি, এবং প্রাইম মিনিস্টারের সভাপতিত্বে একটি সভা হয়েছিল, সেখানে আইন ও সালিশ কেন্দ্র, অধিকার, হিউম্যান রাইটস ওয়াচ এবং আরকান আর্মি নিয়ে কথা উঠেছিল, এবং আমাদের ব্যাপারে ক্লোজ অবজারভেশনের একটা সিদ্ধান্ত হয়েছিল। এটা সিকিউরিটি কাউন্সিল বলে না কমিটি বলে, প্রাইম মিনিস্টারের দপ্তরের জীবনে সম্ভবত 15 বছরে 2টা মিটিং হয়েছিল। তার একটা মিটিংয়ের মিনিটস আমি পেয়েছিলাম, সেটা পত্রিকাও ছাপিয়েছিল, এবং আমি তারপর ভুগেছি। আইন মানে অধিকারের তো নানান বিপর্যয় ঘটলো। আইন সালিশের পুরা ফান্ড রিলিজ না করার কারণে 260 জন কর্মীর ভিতরে এখন 3-4 জন কর্মী অর্ধেক বেতনে কাজ করছে, এবং যাদের কাজের উপরে আমাদের অনেকের গবেষণা বা অনেক পত্রপত্রিকার নিউজ নির্ভর করত, আজকে আইন সালিশ সেই সাপোর্টটা দিতে পারছে না। তাদেরকে এমনভাবে তছনছ করছে, তাদের বিরুদ্ধে মামলা দেয়নি, কিন্তু অর্থ আটকিয়ে দিয়ে এমন একটা অবস্থায় ফেলেছে যে তারা অটোমেটিক নিষ্ক্রিয় হয়ে গেছে। সুনির্দিষ্টভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে বাহিনীগতভাবে কোনো অভিযোগ নেই, র্যাবের বিরুদ্ধে বাহিনীগতভাবে কোনো অভিযোগ নেই, ডিজিএফআইয়ের বিরুদ্ধে বাহিনীগতভাবে কোনো অভিযোগ নাই। তাদের এই অন্যায় কার্যক্রম নিয়ে আমাদের প্রশ্ন আছে, এবং গুমের মতো ঘটনা, ক্রসফায়ারের মতো ঘটনায় যারা ঘটিয়ে যুক্ত হয়েছেন তাদের তো বিচার ওই বাহিনীগুলিরই চাওয়া উচিত। প্রত্যেকটা ঘটনার কিন্তু একটা রিপোর্ট থাকার কথা বাহিনীগুলির ভিতর, বানানো রিপোর্ট হোক আর সত্য রিপোর্ট হোক, সেই রিপোর্টগুলি তারা কেন বিশ্লেষণ করতে পারেন না? কেন আমরা র্যাব ইন্টেলের কাছে গেলে শুনি যে কিছুই নাই, বিগত দিনের কোনো রেকর্ড নাই। যদি বলি ভাই গাড়ির ড্রাইভার কয়জন ছিলেন নাম বলেন, তাদের কাছে নামও নেই। হাসিন ভাই জানেন, এর ভিতরে আমরা একটা অনুসন্ধান করেছি, উনি ছিলেন একজন হাফেজ, তাকে তুলে নেওয়া হয়েছে মোহাম্মদপুর এলাকার থেকে গভীর রাত্রে, আজ পর্যন্ত ফিরে আসেনি, এবং কাজটি করেছিল র্যাব। এবং সেই টিমের ভিতরে 7-8 জনের একজন আমাদের সাথে কথা বলেছে, এবং তিনি খুবই স্পষ্ট করে বলেছেন যে উনি মর্ম বেদনার কারণে উনি এই কথাগুলি বলছেন। কারণ হচ্ছে ওই লোকটি হাফেজদের উপর তো একটা দুর্বলতা আমাদের আছে, একটা ইমামের উপর দুর্বলতা যেমন আছে, একজন শিক্ষকের উপর দুর্বলতা আছে। সে হাফেজ গাড়িতে বলেছে, ভাই আজান দিচ্ছে, আমি হাফেজ মানুষ, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেন। এই হাফেজটুক তার মনে আছে, নাম টাম জানে না। গত 10-12 বছর পর সে নাম খুঁজে বের করেছে, হাফেজ জাকির সম্ভবত, এবং সে খুঁজে বেড়াচ্ছে তার পরিবারকে, এবং সেই মাধ্যমে আমরা বিষয়টি অবহিত হয়েছি, এবং আমরা এটা নিয়ে কাজ করছি। আপনাদের দুজনকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজ আসার জন্য। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন, এবং সেই হাফেজ থেকে শুরু করে আরও যাদের পরিবার এবং যারা এই গুম এবং নির্যাতনের শিকার হয়েছেন, যাদের পরিবার দিনের পর দিন এই ভয়াবহ অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছেন, তাদের জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান। আমাদের শুভকামনা আপনাদের জন্য। আমরা চাই আপনাদের সামনের জীবন সুন্দর হোক। ভালো থাকুন।